বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু ক্লাবের নিয়মিত আয়োজন অ্যাডভান্স কোর্সের বিভিন্ন কার্ডের উপর যে ধারাবাহিক ক্লাস তোমরা অংশগ্রহণ করো, তারই ধারাবাহিকতায় আজ আমরা কার্ড 20 অর্থাৎ 20 নম্বর কার্ডের বাংলাদেশ বিষয়াবলীর উপর আলোচনা করব। তোমরা জানো আমরা রুটিন মাফিক প্রতি সপ্তাহে 3 দিন আমরা রেগুলার ক্লাসে অংশগ্রহণ করি। তোমরা এই ক্লাসগুলোতে নিজেদেরকে যাচাই করার জন্য যথেষ্ট সুযোগ পাও। তোমাদের জন্য প্রশ্ন রাখি এবং সেই প্রশ্নগুলোর তোমরা মন্তব্য করো। এর মধ্য দিয়ে তোমরা নতুন কিছু শেখার সুযোগ থাকে। আমরা নিজেদেরকে যাচাই করার পাশাপাশি নতুন কিছু শেখার এই সুন্দর আয়োজনটিতে যারা যুক্ত হয়েছি তারা অন্যদেরকে যুক্ত করার জন্য দ্রুত লাইভটি শেয়ার করব এবং আমরা কে কোথা থেকে শুনছি আমরা কমেন্টে জানাবো। যদি কোনো সমস্যা হয় লাইভে যুক্ত হয়ে আমার কথা শুনতে কিংবা আমাকে দেখতে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা দ্রুত জানাবে যে সঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা দেখতে পাচ্ছ আজকের আমাদের ক্লাস হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। তোমরা জানো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য এবং যে কোনো চাকরি পরীক্ষায় কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন, যেখানে আমরা দেখে থাকি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য সহ যে কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আমাদের যে আয়োজন, তারই ধারাবাহিকতায় গুরু ক্লাবের যে অ্যাপটি রয়েছে, যেটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আমরা গুরু ক্লাবের অ্যাপ্লিকেশনের যে ফার্স্ট ইন্টারফেসটি দেখতে পাই, সেই ইন্টারফেসটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যারা যুক্ত হয়েছে তারা দ্রুত লাইভটি শেয়ার করে দেবে। তোমরা যারা লাইভটি শেয়ার করবে তারা মন্তব্যে জানালে তোমাদেরকে আজকের ক্লাসের লেকচার গত ক্লাসগুলোর মতোই আমরা তোমাদেরকে পিডিএফ আকারে ইনবক্সে পাঠিয়ে দেব, যাতে পরবর্তীতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখতে পারো। আর গুরু ক্লাবের যে ফেসবুক পেজটিতে আমরা লাইভ দেখতে পাচ্ছি, লাইভ অংশগ্রহণ করেছি, সেই পেজটিতে আমাদের বিগত ক্লাসগুলোর ভিডিও রয়েছে। তোমরা সেখান থেকে আমাদের যে আগের কার্ডের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবে। গুরু ক্লাবের ক্লাসের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের আয়োজন করে রাখি। এখানে কুইজ শো হয়, এখানে বিভিন্ন ধরনের লাইভ গেমের প্রতিযোগিতার ব্যবস্থা আছে, যেগুলোর মাধ্যমে একজন পরীক্ষার্থী নিজেদেরকে যাচাই করার এবং নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ পাচ্ছে। যুক্ত হয়েছে সিফাত আহমেদ এবং এস এম সিয়াম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
আশা করি তোমরাও ভালো আছো, শেষ পর্যন্ত যুক্ত থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে গুরু ক্লাবের ইন্টারফেসটি রয়েছে এখানে। এখান থেকে আমরা যদি কার্ড 20 তে প্রবেশ করি, তাহলে আমরা ডান পাশের যে অধ্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অধ্যায়গুলোতে আমরা যেতে পারবো। অর্থাৎ কার্ড 20-র এই 7টি অধ্যায়ের উপর আজ আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু প্রথমত হবে, তোমরা দেখতে পাচ্ছ, উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত, জাতীয় আয় ব্যয় ও রাজস্ব নীতি, এরপর শিল্প উৎপাদন ও ব্যবস্থাপনা, তারপর সংবিধানের প্রস্তাবনা, বৈশিষ্ট্য, এরপর রয়েছে ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের সংশোধনী ও সাংবিধানিক সংস্থা, সবশেষে পরিবহন ও যোগাযোগ। এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। প্রথমেই তোমাদের জন্য একটি প্রশ্ন। তোমরা যারা যুক্ত হয়েছো, দ্রুত তোমরা এই প্রশ্নের কোনটিকে সঠিক উত্তর মনে করছো অপশন থেকে দেখে তোমরা সঠিক উত্তরটি দ্রুত মন্তব্য করবে। আমি তোমাদের মন্তব্য দেখব। অন্যান্য দিন তোমাদের মন্তব্য পড়তে একটু সময় বেশি লেগে যায়, কিন্তু আজ আমরা খুব দ্রুত মন্তব্যগুলো দেখতে পাবো। তোমরা মন্তব্য করার সাথে সাথে আমি মন্তব্যগুলো দেখব এবং তোমাদের কাঙ্ক্ষিত যে উত্তর এবং ব্যাখ্যা সেটি আমরা প্রদান করব। যারা যুক্ত আছো দ্রুত প্রথম প্রশ্নের উত্তর মন্তব্য জানাও। প্রশ্নটি হচ্ছে, স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার কে? আমরা 4টি নাম দেখতে পাচ্ছি। কামরুল হাসান, রয়েছে মেজর জেমস রেনেল, রয়েছে জয়নুল আবেদিন, রয়েছে কে জি মুস্তাফা। প্রথম প্রশ্নের সঠিক উত্তর কোনটি মনে করছো? যারা যুক্ত হয়েছো দ্রুত মন্তব্যে জানাও সঠিক উত্তর, এবং যারা এখনো যুক্ত হওনি তাদেরকে যুক্ত করার জন্য, যারা যুক্ত হয়েছো তাদেরকে বলবো লাইভটি দ্রুত শেয়ার করে দাও, তাহলে অন্যরাও দ্রুত যুক্ত হওয়ার সুযোগ পাবে। আমরা রয়েছি গুরু ক্লাবের আয়োজনে যে নিয়মিত ক্লাস আমরা অংশগ্রহণ করি, সেই ক্লাসে তোমাদের মন্তব্য পেলে আমি সঠিক উত্তরে চলে যাব। আশা করি আমাকে সঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ। যারা যুক্ত হয়েছো তারা প্রথম প্রশ্নের মন্তব্যে জানাও। যদি তোমাদের প্রথম প্রশ্নের উত্তর জানা না থাকে, সেই ক্ষেত্রে তোমরা অনুমান করে হলেও একটি উত্তর মন্তব্য করবে, যাতে করে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো যে প্রথম প্রশ্নের উত্তরে কোন তোমার অনুমান সঠিক হয় কিনা। আমরা জানি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো এমসিকিউ ধরনের প্রশ্ন আমরা মোকাবেলা করি, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সব প্রশ্ন আমাদের কমন থাকে না, সব প্রশ্ন আমাদের স্মরণ থাকে না, যার কারণে আমাদের বেশ কিছু উত্তর আনুমানিক উত্তর করে আসতে হয়। আমরা এখান থেকে অনুমান করার চর্চা করব এবং আমরা অনুমান সঠিক হয় কিনা সেটা যাচাই করার সুযোগও পাবো। যারা যুক্ত হয়েছে দ্রুত মন্তব্য করে জানাও, স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার কে? আশা করি তোমরা আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার কে? অপশনে রয়েছে কামরুল হাসান, মেজর জেমস রেনেল, রয়েছে জয়নুল আবেদিন, কে জি মুস্তাফা। সালে আহমেদ রবিনকে ধন্যবাদ মন্তব্যের জন্য। মন্তব্য করেছ অপশন বি অর্থাৎ মেজর জেমস রেনেল। রাব্বি রায়হান মন্তব্য করেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রায়হান, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। মন্তব্য করেছো মিসেস মায়া, লিখেছো অপশন খ অর্থাৎ মেজর জেমস রেনেল। আমরা সঠিক উত্তরে চলে যাব এই প্রশ্নের। তোমাদের জন্য অন্যান্য দিনের মতোই আমরা কিছু প্রশ্ন রেখেছি এবং প্রশ্নগুলোর ব্যাখ্যা মনোযোগ দিয়ে খেয়াল করবে, যাতে এই পরীক্ষার প্রশ্ন তোমরা পরবর্তীতে যদি কোনো পরীক্ষায় তোমরা এই প্রশ্নটি পাও, সেক্ষেত্রে উত্তরটি যেন কোনোভাবেই ভুল না হয়, কিংবা আমরা সাপোর্টিভ যে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো থেকেও তোমাদের যদি প্রশ্ন আসে কিংবা গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো মনে রাখবে। অ্যাডাম স্মিথ মন্তব্য করেছো একের বি অর্থাৎ মেজর জেমস রেনেল। আমরা চলে যাচ্ছি সঠিক উত্তরে। এখানে তোমরা প্রথম যার নাম দেখতে পাচ্ছ কামরুল হাসান। কামরুল হাসানের নাম গুরুত্বপূর্ণ। আমরা ডিজাইনার হিসেবে কামরুল হাসানকে পেয়েছি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে, অর্থাৎ বর্তমানে যে জাতীয় পতাকা আমরা ব্যবহার করি এই পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। সেক্ষেত্রে এখানে প্রশ্নের সঠিক উত্তর কামরুল হাসান হচ্ছে না। আমরা দ্বিতীয় যে অপশন পাচ্ছি মেজর জেমস রেনেল, তার সাথে সম্পর্ক হচ্ছে বাংলাদেশের মানচিত্রের। আমরা জানি বাংলাদেশের মানচিত্র প্রথম নির্ভুলভাবে আঁকতে সক্ষম হয়েছিলেন মেজর জেমস রেনেল, যিনি ব্রিটিশ সার্ভেয়ার ছিলেন।
এরপর আমরা দেখতে পাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাম, যিনি বাংলাদেশের সংবিধানের প্রচ্ছদ রচনা করেছিলেন, যাকে আমরা বাংলাদেশের শিল্পাচার্য বলে থাকি। তিনিও আমাদের বর্তমান যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নের উত্তরের সঠিক উত্তর নয়। ঘ নম্বর যে আমরা অপশনটি দেখতে পাচ্ছি, কে জি মুস্তাফা, উনি হচ্ছেন এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার। আমরা একটু দেখে নিব এই ভদ্রলোককে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। যারা মন্তব্য হয়েছে, মোবারক হোসেন হৃদয় দেখতে পাচ্ছ আমাদেরকে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। অ্যাডাম স্মিথ মন্তব্য করেছে একের বি, আমরা বলেছি সঠিক উত্তর হচ্ছে একের ডি, অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কে জি মুস্তাফা। তোমরা স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন কে জি মুস্তাফা, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেছেন। আমরা ওনার বাম পাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো দ্বারা বোঝানো হচ্ছে এই যে ডিজাইনারকে আমরা দেখতে পাচ্ছি কে জি মুস্তাফা, উনি স্বাধীন বাংলাদেশের প্রথম 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট এবং 100 টাকার নোট, এই 4টি কাগজি মুদ্রার ডিজাইনার করেন। তার পাশাপাশি ডান পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ধাতব মুদ্রা বা আমরা যেগুলোকে পয়সা বলে থাকি। এগুলো হচ্ছে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা এবং 50 পয়সার উনি ডিজাইনার হিসেবে স্বাধীন বাংলাদেশের প্রথম এই গুরুত্বপূর্ণ অবদানটি রেখেছেন। এবং তৎকালীন রাষ্ট্রপ্রধানকে আমরা জানি স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনারের, উনি এই চমৎকার ডিজাইনের জন্য ভূয়সী প্রশংসার পাত্র হন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। খুবই ছোট্ট এবং সহজ একটি প্রশ্ন তোমাদের জন্য। কর কত প্রকার? কর সম্পর্কে আমরা জানি, করকে ইংরেজিতে বলা হয় ট্যাক্স। ট্যাক্স বা করের এখানে জানতে চাওয়া হয়েছে কর কত প্রকার। তোমরা যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। সালেহ আহমেদ রবিন বলেছো নো প্রবলেম স্যার, নতুন জিনিস শিখলাম, ধন্যবাদ রবিনকে। এইভাবেই আসলে আমরা যুক্ত হই, আমরা চেষ্টা করি তোমাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নেয়ার পাশাপাশি নতুন কিছু দেওয়ার, যাতে তোমরা ক্লাস থেকে উপকৃত হতে পারো। যারা যুক্ত হয়েছো দ্রুত 2 নম্বর প্রশ্নের উত্তর মন্তব্যে জানাও। মিসেস মায়া মন্তব্য করেছো অপশন ক, কর বলেছো 2 প্রকার। বাকি যারা যুক্ত আছো দ্রুত মন্তব্যে জানাও। মুবারক হোসেন হৃদয় মন্তব্য করেছো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হৃদয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, প্রশ্নের উত্তর মন্তব্য করতে থাকো। অ্যাডাম স্মিথ মন্তব্য করেছো 2 এর এ, অর্থাৎ 2 প্রকার। করকে বলেছো 2 প্রকার, বৃষ্টি সরকার বলেছো 2 প্রকার। তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ, আমরা খুব দ্রুত মন্তব্য পাচ্ছি এবং মন্তব্যগুলো দ্রুত পেলেই আমি ক্লাসও দ্রুত আগাতে পারবো। তোমাদের জন্য আজকে আমরা মোট 20টি প্রশ্ন রাখছি এবং সংশ্লিষ্ট যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি সেগুলো তোমরা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসলে যাতে তোমাদের কাজে লাগে। সেলিনো ফিলে মন্তব্য করেছো 2 এর ক, মন্তব্যের জন্য ধন্যবাদ। সেলিনো ফিলেকে আমরা রেগুলার ক্লাসগুলোতে তোমাদের সবাইকে আমরা ক্লাসে পাই, যেমন হাবিবুল্লাহ হাবিব এসেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাবিব, নিশ্চয়ই ভালো আছো, মন্তব্যের জন্য ধন্যবাদ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। হৃদয় মন্তব্য করেছো 2 এর ক, অর্থাৎ 2 প্রকার। অনেকেই মন্তব্য করেছো। আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরে। আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি ট্যাক্স বা কর, আসলেও সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। কর প্রধানত 2 প্রকার। করকে আমরা বাংলায় যদি বলি তাহলে এক প্রকার কর হচ্ছে প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ অর্থ সরাসরি। আরেক প্রকার কর হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ অর্থাৎ হচ্ছে নিজে না করে আরেকজনের মাধ্যমে যে কর প্রদান করা হয়। এই 2 প্রকার কর হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ। আমরা একটি চিত্র দেখব, এখানে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনটাকে আমরা প্রত্যক্ষ এবং কোনটাকে পরোক্ষ কর বলবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম পাশে যে ছবিটা দেখানো হয়েছে, এখানে বলা হয়েছে আপনি, অর্থাৎ আপনি হচ্ছেন করদাতা। করদাতা বোঝানো হচ্ছে ওনাকে। এবং করদাতা যদি সরকারকে সরাসরি ট্যাক্স দেয়, এখানে মাঝে কেউ নাই, এখানে মাঝে কোনো মধ্যবর্তী কেউ নাই, করদাতা আপনি সরাসরি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, এই ধরনের ট্যাক্সকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। আমরা উদাহরণস্বরূপ চিন্তা করতে পারি, যেমন ইনকাম ট্যাক্স, আমরা যেটিকে বাংলায় আয়কর বলে থাকি। এই আয়কর যার উপর পতিত হয় সে নিজেই সরকারকে এই ট্যাক্স প্রদান করে, কাজেই এই ট্যাক্সকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর বা সরাসরি কর। আমরা এখানে 2 ধরনের কথা বলে থাকি, 2টি শব্দ এখানে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে করপাত আর একটি শব্দ হচ্ছে করাঘাত। আমরা বলে থাকি যে করপাত হচ্ছে যার উপর করকে আরোপ করা হয়, আর করাঘাত হচ্ছে যিনি করের বোঝা বহন করেন। এই 2টি ঘটনা, এই 2টি বিষয় যদি একজন ব্যক্তির উপর
হয়ে যায় তাহলে সেই করকে আমরা বলবো প্রত্যক্ষ কর। অর্থাৎ যিনি কর আরোপিত হচ্ছেন, অর্থাৎ যার উপর কর আরোপ করা হচ্ছে তিনি করের আঘাত সহ্য করছেন বা করের আঘাত তার উপর দিয়ে যাচ্ছে। এজন্য আমরা এ ধরনের করকে বা আয় করকে প্রত্যক্ষ কর বলে থাকি। এরকম হতে পারে আয় কর, সম্পদ কর, ব্যবসা কর, এ ধরনের করগুলোকে আমরা প্রত্যক্ষ কর বলি। এরপর তোমরা দেখতে পাচ্ছ পরোক্ষ কর। পরোক্ষ করের ইংরেজি নাম হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ যে ট্যাক্স নিজে না দিয়ে অন্যজনের মাধ্যমে দেওয়া হয়। যেমন এখানে করদাতা হচ্ছেন আপনি, কর আপনি দিচ্ছেন দোকানকে, দোকান দিচ্ছে সরকারকে। অর্থাৎ আপনি সরাসরি সরকারকে কর না দিয়ে দোকানের মাধ্যমে করটি সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন। এই কারণে এ ধরনের করকে বলা হয় পরোক্ষ কর। এর উদাহরণ আমরা বলে থাকি মূল্য সংযোজন কর, যেটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালু এডেড ট্যাক্স। এই মূল্য সংযোজন কর করদাতা করের যে আঘাত সহ্য করছে, কর আঘাত যার উপর, সে এটা হচ্ছে আপনার উপর। আপনি করের আঘাত সহ্য করছেন, কিন্তু কর আরোপ করা হচ্ছে এই দোকানের উপর। অর্থাৎ সরকার দোকানের কাছ থেকে করটি নিয়ে নিচ্ছে, কিন্তু দোকান নিজে কর না দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে করটি আদায় করে দিচ্ছে। এ ধরনের করকে বলা হচ্ছে পরোক্ষ কর। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই মন্তব্যে জানাবে, আমি আরো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ৩ নম্বর প্রশ্ন অত্যন্ত কমন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিসিএস প্রিলিমিনারি সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই ধরনের এই জায়গা থেকে প্রশ্ন আসতে দেখি। এটি হচ্ছে তোমাদের জন্য পিআরএসপি বলতে কি বোঝায়? ৪টি অপশন রয়েছে দেখতে পাচ্ছ। পোর রিচ স্ট্র্যাটেজি পেপার রয়েছে, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার রয়েছে, পপুলেশন রিডাকশন স্কিম পেপার রয়েছে, পিওর রিসার্চ স্ট্রেংথেনিং প্রোগ্রাম। কোনটি সঠিক উত্তর মনে হয় তোমাদের কাছে? দ্রুত মন্তব্য করে জানাও। কারণ যারা মন্তব্য করেছিলে, হাবিব বলেছিলে ২ এর পর, হৃদয় বলেছিলে ২ এর পর, নাইম ইসলাম বলেছিলে ২, নিঠুরিয়া বলেছিলে ২ এর পর। তোমাদের সকলের সঠিক উত্তর হয়েছে, তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। ২ নম্বরের পরে আমরা ৩ নম্বর প্রশ্নে আছি। ৩ নম্বর প্রশ্নের উত্তর সঠিক কোনটিকে মনে করছো? দ্রুত মন্তব্য করে জানাও। পিআরএসপি বলতে কি বোঝায়? তুমি পিআরএসপি বলতে কি মনে করছো? এটি হচ্ছে সরকারের একটি আমরা কৌশলপত্র বলে থাকি। মায়া মন্তব্য করেছো ঘ, অর্থাৎ বলেছো পিওর রিসার্চ স্ট্রেংথেনিং প্রোগ্রাম। মন্তব্যের জন্য ধন্যবাদ। সঠিক উত্তরের জন্য আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। আমি আর ২-১টি মন্তব্য আশা করছি তোমরা যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। জানালে আমি এই প্রশ্নের সঠিক উত্তর ব্যাখ্যা সহ তোমাদেরকে প্রদান করব। এখানে আমি একটি নমুনা দেখানোর চেষ্টা করব পিআরএসপি কেমন, আসলে এর মধ্যে কি থাকে, এটি কেন সরকারের একটি উদ্যোগ, এতে সফলতা কি বা এটি মূল গুরুত্বটা কি, এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। তার আগে তোমরা মন্তব্য করে জানাও পিআরএসপি বলতে কি বোঝায়। হৃদয় মন্তব্য করেছো ৩ এর খ, অর্থাৎ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা অ্যাডাম স্মিথের মন্তব্য পেয়েছি। অ্যাডাম স্মিথ বলেছো ৩ এর ঘ, অর্থাৎ পিওর রিসার্চ স্ট্রেংথেনিং প্রোগ্রাম। হৃদয় বলেছো ৩ এর খ, অনিলা বলেছো ৩ এর বি, অর্থাৎ খ, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। মন্তব্যের জন্য ধন্যবাদ। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করবে। আমরা চলে যাচ্ছি প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যায়। আমরা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারকে সংক্ষেপে বলি পিআরএসপি। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ খ নম্বর। যে ফুল মিনিংটি তোমরা দেখতে পাচ্ছ, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। আমরা যদি এটিকে বাংলায় অনুবাদ করি তাহলে হবে দারিদ্র বিমোচন কৌশলপত্র। দারিদ্র বিমোচন কৌশলপত্রের যে একটি নমুনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পিআরএসপি 2 এর কাঠামোগত লেখচিত্র। যে দারিদ্র বিমোচনের সরকারের প্রধান যে ক্ষেত্রগুলো থাকে, প্রধান ক্ষেত্রটি হচ্ছে দারিদ্র বিমোচন কৌশলের রূপকল্প। এই রূপকল্প বাস্তবায়নের জন্য সরকারের কতগুলো গোল বা টার্গেট সেট করতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ সোপান নামকরণ করা হয়েছে। সোপান ১ রয়েছে, সোপান ২, সোপান ৩, সোপান ৪, সোপান ৫। এখানে যে ছোট ছোট টার্গেট গুলো, এগুলো হচ্ছে ওই দারিদ্র বিমোচন মূল লক্ষ্যকে অর্জন করার জন্য সরকারের ছোট ছোট কতগুলো টার্গেট রয়েছে। এই টার্গেট গুলোর মাধ্যমে সরকার এটা পূরণ করতে চায়, এবং এই ছোট ছোট টার্গেট গুলোর জন্য সরকারের যে করণীয় গুলো সরকার নির্ধারণ করে, সেগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি। ১ নম্বরে অংশীদারিত্ব,
সুশাসন বিষয়ক সহায়তা, সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি, পরিবেশ বিষয়ক সহায়তা, কারিগরি উৎকর্ষ বৃদ্ধি, এই বিষয়গুলোর মাধ্যমে উপরের টার্গেটগুলো অর্জন করা যাবে এবং এই টার্গেটগুলো অর্জন করতে পারলে সরকারের যে মূল লক্ষ্যমাত্রা অর্থাৎ দারিদ্র্য বিমোচন করা সেটিতে সরকার যেতে পারবে। এভাবে সরকার বিভিন্ন সময় পিআরএসপি অর্থাৎ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে থাকে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেশের প্রথম কৃষি ভিত্তিক ইপিজেড স্থাপিত হয় কোথায়? যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও, দেশের প্রথম কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় স্থাপিত হয়? ইপিজেড সম্পর্কে আমরা জানি, ইপিজেড বলতে বোঝায় এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা অর্থাৎ বিশেষ শিল্প এলাকা বোঝানো হয়। এই বিশেষ শিল্প এলাকা বাংলাদেশের কোন বিশেষ শিল্প এলাকাটি কৃষি ভিত্তিক ছিল এবং এটি প্রথম কৃষি ভিত্তিক ইপিজেড ছিল? আমরা 4টি লোকেশন দেখতে পাচ্ছি অপশনে। তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ঢাকা, চট্টগ্রাম, নীলফামারী ও বরিশাল। আমরা রয়েছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নের উত্তর যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও, দেশের প্রথম কৃষিভিত্তিক ইপিজেড স্থাপিত হয় কোথায়? ইপিজেড বলতে বোঝানো হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। কিন্তু অনেকেই 4 খ উত্তর করেছো, 4 বলেছো চট্টগ্রাম। মন্তব্যের জন্য তোমাদের ধন্যবাদ। অ্যাডাম স্মিথ বলেছো গ অর্থাৎ নীলফামারী। দেশের প্রথম কৃষিভিত্তিক ইপিজেড বলেছো নীলফামারী। আমরা এই প্রশ্নের সঠিক উত্তর ব্যাখ্যা সহ জানবো। এরপর আমরা দেখতে পাচ্ছি রাব্বি রায়হান মন্তব্য করেছো 4 গ অর্থাৎ নীলফামারী। তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা এই প্রশ্নের সঠিক উত্তরে। দেশের প্রথম কৃষি ভিত্তিক, এখানে দুটি শব্দ গুরুত্বপূর্ণ, প্রথম এবং কৃষি ভিত্তিক। আমরা ইপিজেড বলতে বলেছি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এই এলাকার প্রথম কৃষি ভিত্তিক ইপিজেড হচ্ছে নীলফামারী, যেটি আমরা জানি রংপুর বিভাগের একটি জেলা। এই জেলায় নীলফামারীতে প্রথম দেশের কৃষি ভিত্তিক ইপিজেড স্থাপিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ইপিজেড গুলোর নাম এবং অবস্থান। প্রথমটি হচ্ছে আদমজী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, আদমজী ইপিজেড বলে থাকি আমরা। এরপর রয়েছে ঈশ্বরদী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, রয়েছে উত্তরা, রয়েছে কর্ণফুলী, রয়েছে কুমিল্লা, রয়েছে চট্টগ্রাম, রয়েছে ঢাকা, রয়েছে মংলা এবং এর বাইরে যেটি রয়েছে সেটি হচ্ছে কৃষি ভিত্তিক ইপিজেড। এই হচ্ছে মোটামুটি ইপিজেড সম্পর্কে ধারণা। আমরা এই বিষয়ে পড়ে নেব। পড়ার জন্য আমাদের জায়গাটি হচ্ছে গুরু ক্লাব অ্যাপ্লিকেশনের তোমরা জানো টপিক ডিটেইলস। টপিক ডিটেইলস থেকে তোমরা প্রতিনিয়ত পড়ার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। সেই সাথে তোমাদের জন্য প্রত্যেকটি ক্লাসের পরের দিন রাত 10টায় ক্লাস টেস্ট থাকে। 100 নম্বরের একটি ক্লাস টেস্ট অনুষ্ঠিত হয়। এই ক্লাস টেস্টে যদি তুমি ভালো করো তাহলে এই কার্ডের উপর তোমার মাস্টারি যদি তুমি দেখাতে পারো তো পরবর্তী কার্ড তোমার জন্য ওপেন হয়ে যাবে। এইভাবে 47টি কার্ড ওপেন হওয়ার মাধ্যমে 47তম বিসিএস এর প্রিলিমিনারি সম্পূর্ণ সিলেবাস তোমার সম্পন্ন হবে। আমরা 5 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। 5 নম্বর প্রশ্নে রয়েছে দেশের প্রথম জাহাজ ভাঙ্গা শিল্প স্থাপিত হয় কোথায়? 4টি অপশন রয়েছে, চট্টগ্রাম, বাগেরহাট, পটুয়াখালী, ঢাকা। দেশের প্রথম জাহাজ ভাঙ্গা শিল্প কোথায় স্থাপিত হয়? বাংলাদেশের খুব বেশি দিনের না হলেও বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্পের নাম হচ্ছে জাহাজ ভাঙা শিল্প। এই জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ আগের তুলনায় এখন খুব ভালো অবস্থানে রয়েছে। এটি বাংলাদেশের শিল্প উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ খাত ধরা হচ্ছে, সম্ভাবনাময় খাত বলা হয় জাহাজ ভাঙা খাতকে। এক্ষেত্রে যেমন সরকারের জাহাজ তৈরি বা জাহাজ ভাঙার ক্ষেত্রে সরকারের যেমন আয় হচ্ছে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ দেশের শিল্প ক্ষেত্রকে আরো বেশি সমৃদ্ধ করছে। আমরা তোমাদের কাছ থেকে মন্তব্য আশা করছি। 5 নম্বর প্রশ্নের তোমরা কয়েকজন মন্তব্য করেছো। সালেহ আহমেদ রবিন বলেছো অপশন ক অর্থাৎ চট্টগ্রামের সীতাকুণ্ডে। এরপর অলি মন্তব্য করেছো ক এবং হাবিবুল্লাহ হাবিব বলেছো 5 গ পটুয়াখালীর কুয়াকাটা বলেছো। আমরা সঠিক উত্তরে চলে যাব। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করবে। আমরা তোমাদের মন্তব্য পেলেই এই প্রশ্নের সঠিক উত্তরে চলে যাব। দেশের প্রথম জাহাজ ভাঙা শিল্প স্থাপিত হয় কোথায়?
আমরা রয়েছি জাহাজ ভাঙার শিল্প সম্পর্কে আমরা কথা বলছি। দেশের প্রথম জাহাজ ভাঙা শিল্প হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। এখানে সঠিক উত্তর হচ্ছে ৫ এর ক, অর্থাৎ চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শিল্প স্থাপিত হয়। পরবর্তীতে এই শিল্পের কার্যক্রম অন্যান্য জেলায়, উপকূলীয় অঞ্চলগুলোতে, সমুদ্রের পাড়ে, বন্দরে, এসব জায়গাতে আমরা লক্ষ্য করেছি শিল্পের বিকাশ ঘটেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ৬ নম্বর প্রশ্ন, দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা কোথায়? যারা যুক্ত আছো তারা দ্রুত ৬ নম্বর প্রশ্নের উত্তর মন্তব্য করো। তোমাদের মন্তব্য পেলে চলে যাব এই প্রশ্নের সঠিক উত্তর ব্যাখ্যা সহ আলোচনায়। এর মধ্যে ২ জন শেয়ার করেছো, তোমাদের শেয়ার করার জন্য ধন্যবাদ। যারা শেয়ার করেছো তারা মন্তব্যে জানাবে, জানালে তোমাদের এই ক্লাসের লেকচার ক্লাস শেষে উত্তর সহ তোমাদেরকে পিডিএফ আকারে পাঠানো হবে। পরবর্তীতে তোমরা এখান থেকেই পড়ে নিতে পারবে। তোমাদের জন্য এখানে পরবর্তীতে প্রস্তুতের সুযোগ থাকবে। দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা কোথায় অবস্থিত? এটি হচ্ছে তোমাদের জন্য ৬ নম্বর প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নের তোমরা দ্রুত উত্তর মন্তব্য করে জানাও, দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা কোথায় অবস্থিত? পলি বলেছো ডি, সেতু সরকার বলেছো ডি, এবং ফিলে বলেছো ঘ, হাবিবুল্লাহ হাবিব বলেছো ৬ এর ঘ, অর্থাৎ খুলনা। মোটামুটি সবাই উত্তর করেছো একই উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা হচ্ছে খুলনা। সঠিক উত্তর হচ্ছে খুলনা। মন্তব্যের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? একটি অপশন রয়েছে। আমরা ৭ নম্বর প্রশ্নে রয়েছি, দেখতে পাচ্ছ। প্রশ্নটি হচ্ছে, সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? হৃদয় বলেছিলে খুলনা হার্ডবোর্ড মিলস, ধন্যবাদ হৃদয়কে। সিয়াম বলেছ ডি। যদি ৭ নম্বর প্রশ্নের জন্য উত্তর বলে থাকো তাহলে ৭ উল্লেখ করবে। যদি ডি বলে থাকো তাহলে এটি ৬ নম্বর প্রশ্নের জন্য ডি অপশন সঠিক। আমরা রয়েছি ৭ নম্বর প্রশ্নে। অনিলা উত্তর করেছে ৭ এর ক, অর্থাৎ ৯১ নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। মন্তব্যের জন্য ধন্যবাদ। সঠিক উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। আমরা রয়েছি ৭ নম্বর প্রশ্নে। ফিলে বলেছ খ, অর্থাৎ ৯২ নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অধ্যাদেশ বিষয়টি হচ্ছে, অধ্যাদেশকে আমরা চিন্তা করতে পারি বিশেষ আইন হিসেবে। যখন দেশে গণতান্ত্রিক সরকার বা দেশে নির্বাচিত সরকার না থাকে, তখন রাষ্ট্রপতি বিশেষ প্রয়োজনে যদি আইন সৃষ্টি করতে চান বা আইন প্রণয়ন করতে চান, সেক্ষেত্রে তখন রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করতে হয়। যেমন বর্তমানে আমরা ইন্টারিম সরকারের অধীনে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এরকম একটি অবস্থায় যদি কোনো ব্যাপারে আইন প্রণয়ন করতে হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে সেই আইন প্রণয়ন করতে পারেন। সেই অধ্যাদেশ জারি করার বিষয়টি সংবিধানে বলা হয়েছে ৯৩ নম্বর অনুচ্ছেদে। তোমরা যারা ৭ এর গ উত্তর করেছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। অন্যান্য অপশনগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশ সম্পর্কিত নয়। সঠিক উত্তর হচ্ছে ৯৩ নম্বর অনুচ্ছেদ। মনে রাখবে তোমরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বর্তমান সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন ৭ নম্বর প্রশ্নটি। আমরা আসছি ৮ নম্বর প্রশ্নে। দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? বলা হয়েছে দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? দ্রুত মন্তব্য করে জানাও। এক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা দেখব, সেগুলো জানার চেষ্টা করব। তার পাশাপাশি সংখ্যাটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? ৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর যারা মন্তব্য করেছো, সিয়াম বলেছো ৮ এর ডি, অর্থাৎ ১৯টি। মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের সঠিক উত্তরে যেতে হবে আগের প্রশ্নের। হৃদয়, মায়া, সিয়াম,
সেতু উত্তর করেছিলে অপশন সি, অর্থাৎ 93 নম্বর অনুচ্ছেদের কথা তোমরা আগের 7 নম্বর প্রশ্নে বলেছিলে। তোমাদেরকে সঠিক উত্তরের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছে 8 নম্বর প্রশ্নে। দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বলেছি আমরা। দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মোট 12টি। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। দেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখব, তার আগে আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর করব। তোমাদের জন্য 9 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, হৃদয় বলেছো 8 এর ক 12টি, তোমার উত্তর সঠিক হয়েছে। আমরা রয়েছে 9 নম্বর প্রশ্নে। যারা যুক্ত আছো দ্রুত 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর মন্তব্য করো। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি 9 কোনটি? আমরা জানবো মূলনীতি সম্পর্কে। তার আগে তোমরা যারা জানো কিংবা অনুমান করে তোমরা দ্রুত মন্তব্যে জানাও। বলেছো ডি, সেতু সরকার বলেছো 9 এর ডি, অর্থাৎ স্বায়ত্ত শাসন। বাংলাদেশ সংবিধানের মূলনীতি 9 কোনটি? ইউ কিয়াও সিং মারমা মন্তব্য করেছো অপশন ডি, 9 এর ডি বলেছো। তোমাকেও ধন্যবাদ সঠিক উত্তর এবং অপশন উত্তর করার জন্য। সিয়াম বলেছো 9 এর সি, অলি বলেছো 9 এর ডি অর্থাৎ ঘ স্বায়ত্তশাসন। গ বলেছো সমাজতন্ত্র, মায়া বলেছো সমাজতন্ত্রকে সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি সঠিক উত্তরে। বাংলাদেশ সংবিধানের মূলনীতি 9, যেহেতু 9 বলা হয়েছে কাজেই এখানে আমাদের জানতে হবে সংবিধানের মূলনীতি সম্পর্কে, এবং যেটি 9 সেটি হচ্ছে স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন মূলনীতি সংবিধানের মূলনীতি 9। আমরা জানার চেষ্টা করব সংবিধানের মূলনীতি এবং বৈশিষ্ট্যগুলো। দেখতে পাচ্ছ এখানে সংবিধানের ডান পাশে যদি লক্ষ্য করো, সংবিধানের 4টি মূলনীতির কথা এখানে বলা আছে। বাংলাদেশ সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। প্রথমটি হচ্ছে জাতীয়তাবাদ, এরপর আমরা দেখতে পাচ্ছি সমাজতন্ত্র, তারপর রয়েছে গণতন্ত্র, এরপর রয়েছে ধর্মনিরপেক্ষতা। সেখানে জাতীয়তাবাদের পরিবর্তে শব্দ উল্লেখ করেছি স্বায়ত্তশাসন। কাজেই সঠিক উত্তর হবে স্বায়ত্তশাসন। আমাদের জাতীয় বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতির অন্তর্ভুক্ত 9 স্বায়ত্তশাসন। আর অন্য যে 3টি অপশন আছে এগুলো সংবিধানের মূলনীতিতে আছে। এর আগের যে প্রশ্নটি আমরা দেখেছিলাম সেখানে ছিল বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য। এখানে দেখো কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা আছে। যেমন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না। এবং কিভাবে সহজে পরিবর্তন করা যায় না সে সম্পর্কে এখানে বলা হয়েছে সংসদের 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেখানে এই 4টি মূলনীতিকে বলা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করা হয়েছে, যাতে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রমে এই মূলনীতির মাধ্যমে তারা অনুপ্রাণিত হয়। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর? তোমরা দ্রুত মন্তব্য করবে, তাহলে আমি দ্রুত প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। যারা যুক্ত আছো, হ্যাঁ 9 এর ঘ মন্তব্য করেছিলে অনেকেই। আমরা আগের যে প্রশ্নটি দেখতে পেলাম, অর্থাৎ সংবিধানের মূলনীতি বলেছিলাম কোনটি 9, ওই প্রশ্নের সঠিক উত্তর ছিল ঘ নম্বর। এবার আমরা রয়েছি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে মন্তব্য করেছো মারমা বলেছো 10 এর সি অর্থাৎ 4 বছর, সেতু বলেছো সি অর্থাৎ 4 বছর, মায়া বলেছো 10 এর ক অর্থাৎ 2 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর? সাইফুল ইসলাম বলেছো 10 এর গ অর্থাৎ 4 বছর। আমরা জানি বাংলাদেশ ব্যাংকের প্রধান যিনি, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পরিষদের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তাকে বলা হয় গভর্নর। গভর্নর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রধানের দায়িত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি তাৎপর্যপূর্ণ একটি পোস্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পোস্ট। এই জায়গাতে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংক আইন 1972 অনুসারে আইন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর যিনি নির্বাচিত হবেন বা মনোনীত হবেন তিনি 4 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সঠিক উত্তর হচ্ছে 4 বছর। যারা 10 এর গ উত্তর করেছে তাদের উত্তর সঠিক হয়েছে। এক্ষেত্রে আমরা আরো মনে রাখার চেষ্টা করব বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রথম গভর্নর ছিলেন হামিদুল্লাহ। এছাড়া আমরা মনে রাখবো বর্তমান গভর্নরের নাম, বর্তমান গভর্নর হচ্ছেন আহসান এইচ মঞ্জুর। এভাবে আমরা গভর্নর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবো। বর্তমান গভর্নর কততম বা কতজন গভর্নর এর আগে দায়িত্ব পালন করেছেন, গভর্নরের মেয়াদ কত বছর, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কে আমরা জানবো।
তোমরা এখানে দেখতে পাচ্ছ বাম পাশে যে ছবিটি রয়েছে এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটি ঢাকার মতিঝিলে এর সদর দপ্তর বা প্রধান কার্যালয়ে অবস্থিত। এখানে আমরা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার একটি চার্ট তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে প্রধানত আমরা এই তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেটি সরকারের হয়ে সকল ব্যাংকের অভিভাবকত্বের দায়িত্ব পালন করে। এরপর যে ব্যাংকগুলোকে আমরা তফসিলি ব্যাংক বলি বা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক বলি, সেগুলোকে আমরা বলে থাকি বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। এখানে বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংকের মধ্যে কিছু কার্যক্রমগত পার্থক্য রয়েছে, সেই জন্য আমরা আলাদা ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের নাম এখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক, যেটি কেন্দ্রীয় ব্যাংকের ফরমাল নেম, যেটি আমরা এখানেও দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক, এটি হচ্ছে প্রতিষ্ঠানটির নাম। এরপর আমরা বাণিজ্যিক ব্যাংকে দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে দেশি আর একটি হচ্ছে বিদেশি। বিদেশি ব্যাংকের কতগুলো উদাহরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকগুলোর কার্যক্রম আমাদের দেশি বিদেশি ব্যাংক হিসেবে চালু আছে, তাই এগুলোকে আমরা বলছি বিদেশি বাণিজ্যিক ব্যাংক। বিশেষায়িত ব্যাংক এদেরকে বলা হয় কারণ এরা বিশেষ বৈশিষ্ট্যের অনুসারে কাজ করে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক রয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড রয়েছে, সমবায় ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকগুলোকে বিশেষায়িত ব্যাংক বলা হয়। এরপর আমরা দেশি যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কথা বলেছি সেগুলোকে আবার দুটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বা সরকারি ব্যাংক, আর কিছু রয়েছে বেসরকারি ব্যাংক। এই সরকারি ব্যাংক হচ্ছে চারটি, একটি হচ্ছে জনতা, সোনালী, রূপালী এবং অগ্রণী। এবং বেসরকারি ব্যাংক হচ্ছে অনেকগুলো বেসরকারি ব্যাংক আমরা জানি, পূবালী, ইসলামী, ব্র্যাক, সিটি, ন্যাশনাল, এরকম যে ব্যাংকগুলো রয়েছে এগুলো হচ্ছে বেসরকারি দেশি বাণিজ্যিক ব্যাংক। আশা করি ব্যাংক সম্পর্কে মোটামুটি একটি ধারণা তোমরা এখান থেকে পেয়েছো। আমাদের এই ভিডিওগুলো থাকবে, পরবর্তীতে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমরা 11 নম্বর প্রশ্নে রয়েছি। হৃদয় বলেছ কালকে অনেকগুলো শেয়ার দিছিলাম কিন্তু পিডিএফ পাইনি। আমি দেখব বিষয়টি। এখানে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে, প্যানেলকে আমি উল্লেখ করব। আমি যেভাবে ভিডিওগুলো পাশাপাশি পিডিএফ প্রোভাইড করি, সেখান থেকে যেন যারা শেয়ার করে তাদেরকে পিডিএফ দেওয়া হয়। এখানে নিয়ম হচ্ছে শেয়ার করে মন্তব্য করতে হবে। মন্তব্য করলে তাহলে তোমাদের মন্তব্য দেখে তোমাদের ইনবক্সে গিয়ে সেই পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। আজকে তুমি মন্তব্য করেছো, অবশ্যই তোমাকে আজকের এবং গত দিনের পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। সেতু সরকার বলেছো 11 এ। 11 নম্বর প্রশ্ন যারা দেখতে পাচ্ছ, বার্মা বলেছো 11 বি। বাংলাদেশ ব্যাংক নোট কয়টি? বাংলাদেশ ব্যাংক নোট কয়টি? আমরা জানি বাংলাদেশ ব্যাংকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নোট প্রচলন করা, অর্থাৎ টাকা ছাপানো। টাকা ছাপানোর এই গুরুত্বপূর্ণ কাজটি করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কয় ধরনের নোট ছাপাতে পারে বর্তমান সময় পর্যন্ত? আমরা এই প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি। সেলিনো বলেছো 11 ঘ, অর্থাৎ 10টি। বাংলাদেশ ব্যাংক কয়টি নোট ছাপাতে পারে? বার্মা বলেছো 11বি, অর্থাৎ 8টি। 11এ বলেছো সেতু সরকার। তোমাদের সকলকে মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট 7টি। বাংলাদেশ ব্যাংক নোট 7টি। আমরা যদি নোটের কথা বলি, বর্তমান সময় পর্যন্ত আমরা নোট দেখতে পাই 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট। এরপর আমরা নোট পাচ্ছি হচ্ছে 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট এবং 1000 টাকার নোট। এছাড়াও রয়েছে 100 টাকার পরে 200 টাকার নোট। অর্থাৎ এই 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এই 7টি নোট কেন্দ্রীয় ব্যাংক ছাপাতে পারে। এই জন্য এদেরকে আমরা বলছি বাংলাদেশ ব্যাংক নোট। এই 7টি হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট। এবং প্রথম যে নামগুলো আমরা দেখলাম, 1 টাকার নোট, 2 টাকার নোট এবং 5 টাকার নোট, এই নোটগুলোকে বলা হয় সরকারের নোট। এটি গুরুত্বপূর্ণ। দেখে চেনার উপায় হচ্ছে সরকারের নোট আমরা ওইগুলোকে বলবো যে নোটগুলোতে আমরা অর্থ সচিবের সিগনেচার দেখি, এবং যে নোটগুলোতে আমরা গভর্নরের সিগনেচার দেখি সেগুলো হচ্ছে ব্যাংক নোট। আর যে নোটগুলোতে অর্থ সচিবের সিগনেচার থাকে সেগুলোকে আমরা বলি সরকারের নোট। এই তথ্যটি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়, আশা করি মনে রাখবে। অনেকেই মন্তব্য করেছো। হৃদয়কে ধন্যবাদ শেয়ার দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। আশা করি এই প্রশ্ন সবাই বুঝতে পেরেছো। বাংলাদেশ ব্যাংক নোট আমরা বলেছি 7টি। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে?
ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? এখানে 4টি সাল রয়েছে অপশনে: 1835, 1857, 1861 এবং 1867। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। সঠিক উত্তরের জন্য অপেক্ষা করো। আমরা এই প্রশ্নের সঠিক উত্তর ব্যাখ্যা সহ দেখব ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে। অনিলা বলেছ 12 বি অর্থাৎ 1857 সালে। চমৎকার, মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা বাকিদের মন্তব্য আশা করছি, দ্রুত মন্তব্য করো। রবিন বলেছ শেয়ার দিয়েছো, ধন্যবাদ। শেয়ার দিলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সহ পরবর্তীতে এটি পিডিএফ পাবে, সেখান থেকে তোমরা পরবর্তীতে এটি রিভাইজ করার সুযোগ পাবে। রিভিশন করলে তোমাদের এই পড়াগুলো পরবর্তীতে মনে থাকবে। যে কোনো সময় ক্লাসে কিংবা আমরা নিজেদের প্রচেষ্টায় যদি কোথাও পড়ি, তাহলে সেই পড়াটিকে আমরা সংরক্ষণের চেষ্টা করব এবং সংরক্ষণ করে আমরা সেটিকে পরবর্তীতে রিভাইজ করার চেষ্টা করব। তাহলে ওই পড়াটি আমাদের স্মরণে থাকবে, পড়াটি আমাদের কাজে লাগবে। আমরা 12 নম্বর প্রশ্নের মন্তব্য পেয়েছি। অনিলা বলেছ 1857, মিসেস মায়া বলেছ 1857। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1857 সাল। এখানে প্রথম তিনটি সাল এই প্রশ্নের সাথে প্রাসঙ্গিক, আমরা মনে রাখবো। 1835 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা ছাপানোর জন্য আইন পাশ হয়, এটি আমরা মনে রাখবো। এরপর আমরা দেখেছি তার 22 বছর পরে অর্থাৎ 1857 সালে কাগজের মুদ্রা চালু হয়, যেটি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, মুদ্রা চালু হয়। এরপর ব্যাংকের মাধ্যমে প্রথম মুদ্রা ছাপানোর বা অর্থ নোট প্রচলনের সিদ্ধান্ত নেওয়া হয় 1861 সালে। এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে নোট চালু হয় বা ব্যাংক নোট চালু হয়, আমরা বলতে পারি। এই জন্য এই তিনটি সাল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ: 1835, 1857 এবং 1861 সাল। এই তথ্যগুলো তোমরা আমাদের টপিক ডিটেলস থেকেও আরো বিস্তারিত আকারে পড়তে পারবে। আশা করি যতটুকু আমি এখানে বলছি ততটুকু তোমরা মনে রাখবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সংবিধান সম্পর্কে বাক স্বাধীনতার বিষয়টি বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? বাক স্বাধীনতার বিষয়টি বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 4টি অনুচ্ছেদের নাম দেওয়া রয়েছে, 32, 36, 37 এবং 39। এই 4টি অপশনের আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো, সেজন্য আমাদের একটু চারটি অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাক স্বাধীনতার বিষয়টি বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? দ্রুত মন্তব্য করে জানাও। মায়া বলেছ আমি প্রতিদিন 4 জনকে শেয়ার দেই, ধন্যবাদ। শেয়ার দেওয়ার পাশাপাশি মন্তব্যে তোমরা অবশ্যই জানাবে যে শেয়ার করেছি, শেয়ার ডান, এভাবে সংক্ষিপ্ত হলেও তোমরা যদি বিষয়টি আমাদেরকে মন্তব্যে অবহিত করো, তাহলে আমরা বুঝতে পারবো, তোমাদেরকে পিডিএফটা পাঠাতে পারবো। হাবিবুল্লাহ হাবিব বলেছ 13, 39 অর্থাৎ অপশন ডি বলেছ। 13 গ বলেছ অ্যাডাম স্মিথ অর্থাৎ 37 নম্বর অনুচ্ছেদের কথা বলেছ। 13 সি বলেছ মার্মা অর্থাৎ 37 নম্বর অনুচ্ছেদের কথা বলেছ। রবিন বলেছ শেয়ার করেছি, ধন্যবাদ। শেয়ার করবে, শেয়ার করলে আমরা তোমাদেরকে এই পিডিএফটি পাঠিয়ে দিতে পারবো। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সংবিধান সম্পর্কে কথা বলছি। আমরা যেহেতু এই সংক্ষিপ্ত সময়ের ক্লাসে অনেকগুলো বিষয়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি না, তবে যতটুকু আলোচনা করি এখান থেকে সংশ্লিষ্ট তথ্যগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের আশা করছি কাজে লাগবে। আমরা রয়েছি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 39 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ সংবিধানে বাক স্বাধীনতার কথাটি বলা হয়েছে, বাক স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে। এটি হচ্ছে সঠিক উত্তর। যারা 39 নম্বর উত্তর করেছো তাদের উত্তর সঠিক হয়েছে, যাদের সঠিক হয়নি তারাও পরবর্তীতে সঠিক আরো অনুমান করে উত্তর করার চেষ্টা করবে। আমরা বলেছি বাক স্বাধীনতার বিষয়টি সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংবিধানের অনুচ্ছেদগুলো কিভাবে পড়া যায় সে তার আলোকে আমি যখন পড়েছিলাম বা আমি যখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, তখন এইভাবেই একটি নোট আমি করেছিলাম, যেটি তোমাদের যখন পাঠিয়ে দিব স্ক্রিপ্টটি, তখন তোমরা আরো স্পষ্টভাবে দেখতে পাবে। এখানে একটি পৃষ্ঠাতে আমি দেখানোর চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো, যেগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়, সেই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের নম্বরগুলো বাম পাশে রয়েছে। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের নম্বর এবং ডান পাশে ওই অনুচ্ছেদের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি এখানে দেয়া হয়েছে।
যেহেতু আমরা বিসিএস এমসিকিউ রিলেটেড প্রশ্ন করব, প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা অনুচ্ছেদের নম্বরগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ব। সংবিধানের অনুচ্ছেদ নম্বর এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব। সেটি আমরা শর্টকাটে মনে রাখতে পারি, কোনো টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি, যে কোনো ভাবেই হোক না কেন এই অনুচ্ছেদ নম্বরগুলো মনে থাকলে এখান থেকে আমাদের প্রশ্ন হবে। যেমন আমরা নমুনা কয়েকটি প্রশ্ন লক্ষ্য করলাম। চলে যাচ্ছে পরের প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসে অন্যান্য দিনের মতোই আজ আমরা 20টি ক্লাসের 20টি প্রশ্ন সমাধান করব। রয়েছে 14 নম্বর প্রশ্নে। যারা আগের প্রশ্নের উত্তর মন্তব্য করেছো 13 সি বলেছিলে, তাদের উত্তর সঠিক ছিল। আমরা আগের প্রশ্নের বলেছি 39 নম্বর, 13 ঘ ছিল, সি না, সিএম বলেছো 13 সি, উত্তর হবে 13 ডি। সেতু সরকারও বলেছিল 13 ডি, 13 ডি বলায় সেতু সরকারের উত্তরটি সঠিক ছিল। আমরা রয়েছি 14 নম্বর প্রশ্নে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের পেশাগত অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ পেশাগত স্বাধীনতার কথা বলা হয়েছে কোন সংবিধানের কোন অনুচ্ছেদে? চারটি অপশনের নাম রয়েছে 40, 42, 44 এবং 46। যে চারটি আমি উপস্থাপন করেছি আমার নিজের লেখা নোট থেকে, সেই চারটি তোমরা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। পিডিএফ পেতে হলে তোমাদের যেটি করতে হবে, লাইভটি অবশ্যই শেয়ার করতে হবে। দ্রুত লাইভটি শেয়ার করে তোমরা মন্তব্যে জানালে আমরা পরবর্তীতে তোমাদের ইনবক্সে এই আজকের ক্লাসের নোট সহ ক্লাসের পিডিএফতে তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো। সেখান থেকে তোমরা খুবই স্পষ্টভাবে দেখে সুন্দর করে পড়তে পারবে, মনে রাখতে পারবে, রিভাইজ করতে পারবে। 14 নম্বর প্রশ্নের উত্তরে সি বলেছো, 40 বলেছো সেতু সরকার, দুইজন বলেছো সি, মায়া বলেছো সি, অর্থাৎ 44 নম্বর অনুচ্ছেদের কথা বলেছো, যেখানে নাগরিকের পেশাগত অধিকারের কথা বলা হয়েছে। আমরা বলেছি 14 নম্বর প্রশ্ন। সেতু বলেছো 40, মন্তব্যের জন্য ধন্যবাদ। তামিম হোসেন বলেছো 14 বি, অর্থাৎ 42 বলেছো। আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের পেশাগত অধিকারের কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 14 ক, অর্থাৎ 40 নম্বর অনুচ্ছেদে। 40 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে পেশাগত স্বাধীনতার কথা বলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো মানুষ তার পেশাগত অধিকার, পেশাগত স্বাধীনতা উপভোগ করতে পারবে। তার যে পেশায় তার ভালো লাগে সেই পেশাতে সে যাওয়ার অধিকার রাখে, এই বিষয়টি বলা হয়েছে 14 নম্বর অনুচ্ছেদে। আমরা এটি মনে রাখবো। এরপর সম্পত্তির অধিকার সম্পর্কে বলা হয়েছে 44 নম্বর অনুচ্ছেদে, 42 নম্বর অনুচ্ছেদে। আমরা যদি একটু আগের এতে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখছি 42 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে সম্পত্তির অধিকার সম্পর্কে বলা হয়েছে, 44 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে, এবং 46 নম্বর অনুচ্ছেদটি বলা হয়েছে দায় মুক্তি বিধানের ক্ষমতা সম্পর্কে। এই তথ্যগুলো তোমরা এই নোটে পাবে। নোট পাওয়ার জন্য তোমাদের লাইভটি শেয়ার করতে হবে এবং শেয়ার করে মন্তব্য জানাতে হবে। যারা 40 নম্বর অনুচ্ছেদের কথা বলেছো, অপশন এ বলেছো, তাদের উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর প্রদানকারীদেরকে অভিনন্দন জানিয়ে চলে যাচ্ছি পরের প্রশ্নে। সংবিধানের 15 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? এভাবেও প্রশ্ন হতে পারে যে অনুচ্ছেদের নাম উল্লেখ করেই প্রশ্ন করা হচ্ছে। অপশন দেওয়া হচ্ছে সুযোগের সমতা, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, রয়েছে জাতীয় সংস্কৃতি, রয়েছে জনস্বাস্থ্য ও নৈতিকতা। আমরা কোনটিকে সঠিক উত্তর মনে করছি দ্রুত মন্তব্য করব। সংবিধানের 15 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? তোমরা যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করবে এবং সঠিক উত্তরের জন্য আমাদের সাথেই থাকবে, অপেক্ষা করবে। আমরা রয়েছি সংবিধানের 15 অনুচ্ছেদের কথা বলছি। সংবিধানের 15 অনুচ্ছেদ সুযোগের সমতা, রয়েছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, জাতীয় সংস্কৃতি, জনস্বাস্থ্য, নৈতিকতা। সেতু সরকার মন্তব্য করেছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা বলেছে 15 খ। মন্তব্যের জন্য ধন্যবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অর্থাৎ 15 নম্বর অনুচ্ছেদের মূল বিষয়বস্তু হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, এবং অন্যান্য যেগুলো বলা হয়েছে সেগুলো 15 নম্বর অনুচ্ছেদ নয়, অন্যান্য অনুচ্ছেদে বলা হয়েছে। 16 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সংবিধানের সংশোধনী অংশ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় কত সালে? 4টি সাল উল্লেখ রয়েছে। স্বাধীনতা যুদ্ধ উত্তর সময়ে 1972, 73, 74 এবং 75 সাল। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি মনে করছো দ্রুত মন্তব্য করে জানাও। 16 নম্বর প্রশ্ন। এরপর আমরা 4টি প্রশ্ন অ্যানালাইসিস করলে আমাদের আজকের ক্লাস সম্পন্ন হবে। শেষ করার জন্য আমাদের সাথেই থাকতে হবে। আমরা রয়েছে
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য গুরু ক্লাবের পক্ষ থেকে নিয়মিত ক্লাস আয়োজনে সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় কত সালে? সেতু সরকার বলেছে 1973 সালে, অর্থাৎ অপশন গ বলেছে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে আমরা চলে যাব। 16 নম্বর প্রশ্নের উত্তরে অনিলা আক্তার বলেছে 16 ক, অর্থাৎ 1972 সালে। সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় কত সালে? সাফিয়া খাতুন বলেছ গ, অর্থাৎ 1973 সালে। সঠিক উত্তর আমরা যাব। এর আগে আমরা একটু বোঝার চেষ্টা করব যে সংবিধান রচিত হতে সময় লাগে 1972 সাল। এই 1972 সালের এই পুরো বছরে আমরা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে গণপরিষদের বিল উত্থাপন, গণপরিষদে খসড়া উপস্থাপন, গণপরিষদে খসড়া পাস, তারপরে এটিকে আবার 4 ডিসেম্বরে এসে সংবিধান গৃহীত হওয়া এবং 1972 সালের ফাইনালি 16 ডিসেম্বরে আমরা সংবিধানকে কার্যকর হতে দেখি। 16 ডিসেম্বর যেহেতু, অর্থাৎ বছরের শেষ দিকে এই সংবিধানটি 1972 সালে কার্যকর হয়। এই সময়ে আমরা কোন সংশোধনী, ওই মাত্র 14 দিনের মধ্যে নতুন করে কোন সংশোধনী আসেনি। প্রথম সংশোধনী গৃহীত হয় 1973 সালে। কাজেই সঠিক উত্তর হচ্ছে অপশন গ। যারা 16 নম্বর প্রশ্নের গ নম্বর উত্তর করেছে তাদের উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি নোট, যে নোটের মধ্যে আমরা একটি পৃষ্ঠায় 1 থেকে 15তম সংশোধনের কথা আমরা বলেছি। অর্থাৎ আমরা জানি বাংলাদেশ এখন পর্যন্ত মোট সংশোধনী পেয়েছে 17টি। তার প্রথম 15টি সংশোধনী সম্পর্কে আমরা একটি নোট সংগ্রহ করে তোমাদের জন্য উপস্থাপন করব। আর এই নোট পাওয়ার জন্য তোমাদের এই আজকের ক্লাস লেকচারের পিডিএফ পেতে হবে। আর এই পিডিএফ পাওয়ার জন্য তোমাদের অবশ্যই লাইভটি শেয়ার করে মন্তব্যে জানাতে হবে। শেয়ার করে তোমাদের কমেন্টে এসে জানাতে হবে যে তুমি শেয়ার করেছো। তাহলে পরবর্তীতে আমাদের অ্যাডমিন প্যানেল তোমাদের এই কমেন্টগুলো চেক করে তোমাদের ইনবক্সে আজকের ক্লাস লেকচারটি এইসব নোটগুলো সহ পাঠিয়ে দিবে। আমরা 17 নম্বর প্রশ্নে রয়েছি, বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায়ও আসতে দেখা গিয়েছে এর আগে। আমরা রয়েছি 17 নম্বর প্রশ্নে। অ্যাডাম স্মিথ বলেছো স্যার লাইভ ক্লাসের রুটিন কিভাবে পাবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো। অ্যাডাম স্মিথকে ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। লাইভ ক্লাসের রুটিন পাওয়ার জন্য তোমাকে গুরু ক্লাবের পেজটি লাইক দিয়ে পেজের প্রথম দিকে যে ছবিগুলো থাকে পেজে আমরা রুটিনের ছবি শেয়ার করি। প্রত্যেক সপ্তাহে আমরা জানিয়ে দেই, সেখানে রুটিন আকারে বলা থাকে কোন সময়ে কোন কোন দিনে আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। গুরু ক্লাবের পেজে ছবিগুলো যদি তুমি লক্ষ্য করো এবং দেখো তাহলে তুমি ক্লাসের রুটিন পেয়ে যাবে। 17 নম্বর প্রশ্নের মন্তব্য করেছো মারমা, সেতু এবং ফিলে। তোমরা সকলেই বলেছো সঠিক উত্তর হচ্ছে 17 ক। মন্তব্যের জন্য ধন্যবাদ। বাংলাদেশ সংবিধানের যুদ্ধ ঘোষণা করতে পারে তোমরা বলেছো, সকলেই বলেছো রাষ্ট্রপতি, কিন্তু সঠিক উত্তর রাষ্ট্রপতি নয়। বাংলাদেশ সংবিধানের যুদ্ধ ঘোষণা বা সংবিধান অনুসারে যুদ্ধ ঘোষণা রাষ্ট্রপতি করতে পারে না, করতে পারে জাতীয় সংসদ। সঠিক উত্তর হচ্ছে জাতীয় সংসদ। আমরা দেখব জাতীয় সংসদ আর কি করতে পারে। দেখো এখানে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের ক্ষমতা, খুব সংক্ষেপে বলা হয়েছে বাংলাদেশ আইন প্রণয়নের সব ক্ষমতা জাতীয় সংসদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আইন প্রণয়ন করা। আর এই আইন প্রণয়ন করার মধ্য দিয়েই যুদ্ধ ঘোষণার বিষয়ে যেতে হয়। তাই এই ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদের। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার কিংবা সুপ্রিম কোর্ট কাউকেই এই দায়িত্ব, এই গুরু দায়িত্ব দেওয়া হয়নি। এখানে আরেকটি দায়িত্ব তোমরা দেখতে পাচ্ছ, নতুন কোন আইন পাশ করতে হলে খসড়া বিলের আকারে সংসদে পেশ করা হয় এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে গৃহীত বিলটি আইনে পরিণত হয়। এভাবে জাতীয় সংসদ আইন প্রণয়নের মতো একটি গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। আমরা 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। আর মাত্র 3টি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপিত হবে ব্যাখ্যা সহ। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কি ছিল? সংবিধানের প্রথম সংশোধনের কথা একটু আগের একটা প্রশ্নে আমরা দেখেছি। 1973 সালের কথা আমরা জেনেছি। 1973 সালে সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় এবং এই সংশোধনের উদ্দেশ্য কি ছিল, কি কারণে সংবিধান প্রথমে সংশোধনের প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন নেতৃবৃন্দ। এখানে অপশনে রয়েছে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা, ইসলামকে রাষ্ট্রধর্ম করা, সামরিক আইন জারি করা। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি মনে করছো। 18 নম্বর প্রশ্নে রয়েছে আমরা, মন্তব্য করেছো 18 ক, সংরক্ষিত নারী আসন বৃদ্ধি বলেছো।
ফার্মা বলেছো 18 এ অর্থাৎ সংরক্ষিত নারী আসন। হাবিবুল্লাহ হাবিব বলেছো যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা। সেতু বলেছো যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা। তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা ছিল সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য, যেটি 1973 সালে গৃহীত হয়। আমরা জানি 1971 সালে মুক্তিযুদ্ধের পর 1972 সাল জুড়ে 73 সাল পর্যন্ত এসে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়টি বলা হচ্ছিল, যার কারণে সংবিধানের সংশোধনের প্রয়োজনীয়তা অনুভব করে প্রথম সংশোধনী আনা হয় জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রথম সংশোধনী। আমরা 19 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের রেলওয়েকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের রেলওয়ে অর্থাৎ যোগাযোগ ও পরিবহন সম্পর্কে আমরা যোগাযোগ পরিবহনের অধ্যায় থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি। বাংলাদেশের রেলওয়েকে কয়টি অংশে ভাগ করা হয়েছে, দ্রুত মন্তব্য করে জানাও। 19 নম্বর প্রশ্নে আছি আমরা রয়েছি 19 নম্বর প্রশ্নে। যারা 19 নম্বর প্রশ্নের উত্তর করেছো খ বলেছো সেতু সরকার, সাফিয়া এবং অলি, তোমরা ঠিক কোন প্রশ্নের উত্তর খ বলেছো এটা ক্লিয়ার না। 19 নম্বর প্রশ্নে রয়েছে আমরা। তোমরা যদি যে প্রশ্নের উত্তর করবে সেই প্রশ্নের নম্বরটি সহ উল্লেখ করলে ভালো হয়। মার্মা বলেছো 19-এর এ অর্থাৎ 2টি অংশে ভাগ করা হয়েছে। অ্যাডাম স্মিথ বলেছো 19-এর ক অর্থাৎ 2টি অংশে ভাগ করা হয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের রেলওয়েকে 2টি অংশে ভাগ করা হয়েছে, অর্থাৎ 2টি অংশে বাংলাদেশকে ভাগ করে বাংলাদেশের রেলওয়েকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পূর্বাঞ্চল, একটি হচ্ছে পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চল বলতে আমরা বুঝি কুমিল্লা, চট্টগ্রাম এই দিকটা বা দক্ষিণ পূর্বাঞ্চল বাংলাদেশের, এটিকে বলা হয়েছে পূর্বাঞ্চল। এবং পশ্চিমাঞ্চল হচ্ছে ঢাকা থেকে শুরু করে উত্তরাঞ্চল এবং ময়মনসিংহ বিভাগ, এই সাইডটা রাজশাহী অঞ্চল, এই দিকটাকে বলা হয়েছে পশ্চিমাঞ্চল। এই দুটি অঞ্চলে বাংলাদেশ রেলওয়েকে বিভক্ত করা হয়েছে। 20 নম্বর প্রশ্নে আমরা রয়েছি, সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের। বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি? 4টি অপশন রয়েছে, এয়ার বাংলা, নভো এয়ার, এরো বেঙ্গল এয়ারলাইন্স, রয়েছে বাংলাদেশ বিমান। দ্রুত মন্তব্য করবে। 19-এর ক বলেছিলে, 19-এর ক যারা বলেছিলে তাদের উত্তর সঠিক হয়েছিল। আমরা 2টি বলেছিলাম, হ্যাঁ 19-এর ক ছিল সঠিক উত্তর। আমরা এখন রয়েছে 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নের মন্তব্য দ্রুত জানাও। বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি? আমরা প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি তোমাদের কাছ থেকে মন্তব্য নেয়ার পাশাপাশি ক্লাসের আলোচনাগুলো থেকে তোমাদেরকে নতুন কিছু তথ্য দেওয়ার, নতুন কিছু জানানোর, যাতে তোমরা রাত জেগে পরিশ্রম করে আমাদের সাথে যুক্ত হয়ে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছ তার পাশাপাশি যেন তোমরাও কিছুটা উপকৃত হও আমাদের এই ক্লাসগুলো থেকে। দেখতে পাচ্ছি মন্তব্য করেছো 20-এর এ অর্থাৎ এয়ার বাংলা বলেছো বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি? 20-এর গ বলেছো অ্যাডাম স্মিথ। এরো বেঙ্গল এয়ারলাইন্স বলেছো। অ্যাডাম স্মিথকে, অনিলা আক্তারকে এবং সাফিয়া খাতুনকে ধন্যবাদ মন্তব্যের জন্য। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এরো বাংলা এয়ারলাইন্স। এটি হচ্ছে প্রথম বেসরকারি বিমান সংস্থা, এবং সরকারি বিমান সংস্থা বাংলাদেশ বিমান, কাজে এটি তো সঠিক উত্তর হবে না, বেসরকারি যেহেতু বলা হয়েছে। এবং অন্য দুটি হচ্ছে বেসরকারি বিমান সংস্থা, কিন্তু এগুলো প্রথম নয়। প্রথম হচ্ছে এরো বাংলা এয়ারলাইন্স, তাই সঠিক উত্তর হবে এরো বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা। আশা করি আমাদের সাথে যুক্ত থেকে তোমরা উপকৃত হয়েছো। কেমন লেগেছে ক্লাস মন্তব্যে জানাবে। সেই সাথে জেনে নেবে আমাদের পরবর্তী ক্লাসের সময়সূচি এখানে আমি বলে দিয়েছি। আগামী মার্চের 15 তারিখ অর্থাৎ শনিবার রাত 10টায় আমরা আবার যুক্ত হব। তোমরা যাদের সাথে যুক্ত হলে তোমরা তাদেরকে উপকৃত হবে বলে মনে করো, তাদেরকে নিয়ে পরবর্তী ক্লাসে আবার যুক্ত হবে। আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই ক্লাসে আলোচনা করব। তোমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।